স্বাধীনতা উত্তর বাংলাদেশ লিখেছেন পিনাকি ভট্টাচার্য। চতুর্থ অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। জহির রায়হানের অন্তর্ধান। ১। দক্ষিণ কলকাতার একের এক বিশপ লেফরয় রোডের বাড়ি। আধ খোলা সবুজ গেটটা পেরিয়ে বোগেনভিলিয়ার সারির পাশে বাঁ দিকে তৃতীয় দরজা দিয়ে কার্পেট মোড়া চওড়া কাঠের সিঁড়ি উঠে গিয়েছে দোতলায়। পাশাপাশি চলেছে আর একটা সাবেক আমলের লিফট। সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে সাদা দরজা ভেতর থেকে বন্ধ। বাঁ দিকের বন্ধ দরজাতে এক সন্ধ্যায় বেজে উঠল কলিং বেল। সাদা পাঞ্জাবি আর আলিগড়ি পায়জামা পরা দীর্ঘকায় সুপুরুষ শীষ দিতে দিতে দরজা খুললেন সত্যজিৎ রায়। ভিতরে ঢুকলেন শাহরিয়ার কবির। জহিরের ব্যাপারটা কিছু জেনেছ? সত্যজিৎ রায় জিজ্ঞেস করেন শাহরিয়ার কবিরকে। তাকে সরিয়ে দেওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে তদন্ত করে যা বুঝতে পেরেছি তাতে বলা যায় ৩০ জানুয়ারি দুর্ঘটনায় তিনি হয়তো মারা যাননি। তারপরও দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল বলে অনেকে মনে করেন। শাহরিয়ার কবির উত্তর দেন, স্ট্রেঞ্জ, এর পেছনে কারণ কি? সেটাই ষড়যন্ত্রের মূল সূত্র বলে ধরছি। মিরপুরে দুর্ঘটনায় তার মৃত্যু হলে গভীর ষড়যন্ত্র মনে করার কোনো কারণ ছিল না। আমি যতদূর জানি, বুদ্ধিজীবীদের হত্যার তদন্ত করতে গিয়ে তিনি এমন কিছু তথ্য সংগ্রহ করেছিলেন যা অনেক রথী মহারথীর জন্যই বিপজ্জনক ছিল। সেজন্য তাকে সরিয়ে ফেলার প্রয়োজন ছিল। এই কথোপকথনের উৎস অনুসন্ধান করতে হলে আমাদের ফিরে যেতে হবে 1972 সালের 30 জুন, ঠিক যেদিন মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণের অনুষ্ঠান হচ্ছে। সেই দিন বহুমুখী প্রতিভার অধিকারী জহির রায়হান, যিনি ছিলেন একজন সফল সাংবাদিক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা, তিনি অগ্রজ শহীদুল্লাহ কায়সারকে মিরপুরে খুঁজতে গিয়ে নিজেও নিখোঁজ হন। শাহরিয়ার কবির সেদিন জহির রায়হানের সঙ্গে মিরপুর গিয়েছিলেন। ২। জহির রায়হানের প্রকৃত নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ। তিনি চীনা ধারার বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২১ ফেব্রুয়ারির ঐতিহাসিক আমতলা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক যে 10 জন প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করে গ্রেপ্তার হন, জহির রায়হান ছিলেন তাদের একজন। 1970 সালে তার তৈরি জীবন থেকে নেয়া সিনেমাটিতে তৎকালীন বাঙালির স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরার ফলে তা বাংলাদেশের স্বাধীনতাকামীদের মনোজগৎকে দারুণভাবে নাড়া দিয়েছিল। এই সিনেমাতেই রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত হয়েছিল, যা পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে। মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের আর্থিক সহায়তায় স্টপ জেনোসাইড নামে একটি বিখ্যাত ডকুমেন্টারি তৈরি করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য বিশ্বব্যাপী জনমত তৈরি করার ক্ষেত্রে স্টপ জেনোসাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মুক্তিযুদ্ধ বিষয়ে এখন পর্যন্ত নির্মিত ছবিগুলোর মধ্যে শৈল্পিক ও গুণগত সাফল্যের দিক থেকে এই চলচ্চিত্রটিকে শীর্ষে স্থান দেওয়া হয়ে থাকে। 1972 সালের 25 জানুয়ারি ঢাকা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জহির রায়হান ঘোষণা দেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীল নকশা উদ্ঘাটন সহ মুক্তিযুদ্ধের সময়ের অনেক গোপন ঘটনার নথিপত্র, প্রামাণ্য দলিল তার কাছে আছে, যা প্রকাশ করলে সদ্য স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভায় ঠাঁই নেয়া অনেক নেতার কুকীর্তি ফাঁস হয়ে পড়বে। আগামী 30 জানুয়ারি সন্ধ্যায় এই প্রেস ক্লাবে ফিল্ম শো প্রমাণ করে দেবে কার কী চরিত্র ছিল। এর আগে একটি অজ্ঞাত টেলিফোনে জহির রায়হানকে বলা হয়েছিল আজমির শরীফে যেতে, এবং সেখান থেকে তিনি জানতে পারবেন শহীদুল্লাহ কায়সার কোথায় আছেন। জহির রায়হান দেরি না করে সপরিবারে চলে গেলেন আজমির শরীফ। সেখান থেকে ফিরে এলেন খুবই খুশি মনে। কে একজন বলে দিয়েছেন শহীদুল্লাহ কায়সার বেঁচে আছেন। কোথায় আছেন তা তাকে ফোনে জানিয়ে দেয়া হবে। সেই কথা মতো একদিন ফোনও এলো। 1972 সালের 25 জানুয়ারি সংবাদ সম্মেলনের কয়েকদিন পর 30 জানুয়ারি রোববার সকালে রফিক নামের এক লোকের কাছ থেকে টেলিফোন আসে জহির রায়হানের কায়েতটুলির বাসায়। রফিক ছিলেন জহিরের পূর্ব পরিচিত, যিনি ইউসিসে চাকরি করতেন। প্রথমে ফোন ধরেছিলেন জহির রায়হানের ছোট বোন ডাক্তার সুরাইয়া। তার কাছে জহিরকে খোঁজা হচ্ছিল। তাকে ডেকে ফোন ধরিয়ে দেয় সুরাইয়া।
টেলিফোনে জহিরকে বলা হয়েছিল, আপনার বড়দা মিরপুর 12 নম্বরে বন্দী আছেন। যদি বড়দাকে বাঁচাতে চান তাহলে এখনই মিরপুর চলে যান। একমাত্র আপনি গেলেই তাকে বাঁচাতে পারবেন। টেলিফোন পেয়ে জহির রায়হান দুটো গাড়ি নিয়ে মিরপুরে রওনা দেন। তার সঙ্গে ছিলেন ছোট ভাই জাকারিয়া হাবিব, চাচাতো ভাই শাহরিয়ার কবির, জহির রায়হানের শ্যালক বাবুল, আব্দুল হক, নিজাম ও পারভেজ। মিরপুর 2 নম্বর সেকশনে পৌঁছার পর সেখানে অবস্থানরত ভারতীয় সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তার কারণ দেখিয়ে সামনে এগোতে বারণ করে। সেনাবাহিনী তখন 12 নম্বর সেকশনে রেইড করার জন্য যাচ্ছিল। তারা কোনো সিভিলিয়ান সঙ্গে রাখতে চায়নি। অনেক অনুরোধের পর জহির রায়হানকে সঙ্গে নিতে রাজি হয়েছিল। জহির রায়হানকে থাকতে বলে অন্যদের ফেরত পাঠিয়ে দেয়। শাহরিয়ার কবির অন্যদের সঙ্গে করে বাড়ি ফিরে আসেন। আনুমানিক 11:30টার দিকে বিহারিরা আশেপাশের বাড়িঘর থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর উপর হামলা চালায়। এই অতর্কিত হামলায় 42 জন নিহত হন। ওই দিন বিকালে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনী মিরপুরে 12 নম্বর সেকশনে আক্রমণ চালায়। পরদিন সকালে পুরো একটা ব্যাটালিয়ন 12 নম্বর সেকশনে প্রবেশ করে, কিন্তু কোনো পুরুষ মানুষকে খুঁজে পায়নি। রাতেই সবাই পালিয়ে গিয়েছিল। নিহতদের মাত্র 3-4 জন ব্যতীত আর কারো লাশ খুঁজে পাওয়া যায়নি। এমনকি মিরপুর পুরো জনশূন্য করার পরও খুব সম্ভব 30 জানুয়ারি রাতেই সেগুলো সরিয়ে ফেলা হয়। রাতের অন্ধকারে বিহারীদের সরিয়ে ফেলা সেই লাশগুলোর সঙ্গে বড়দাকে খুঁজতে গিয়ে হারিয়ে যান আমাদের জহির রায়হান। তার মরদেহ কোথাও পাওয়া যায়নি। 3. জহির রায়হানের বাসায় পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরী বলেছিলেন, স্বাধীন দেশে এমন একজন ব্যক্তিকে হারালাম যাকে এখন আমাদের বেশি প্রয়োজন। যা ঘটল তা আমাদের সকলের ব্যর্থতা। পত্রপত্রিকায় জহির রায়হানের হারিয়ে যাওয়ার খবর বের হতে লাগলো। অনেকগুলো নতুন সিনেমা বানানোর কথা ছিল তার। ভাষা আন্দোলন নিয়েও একটা সিনেমা বানানোর কথা ছিল। নামও দিয়েছিলেন 21শে ফেব্রুয়ারি। ঘটনার দিন জহির রায়হান তার যে গাড়িটা রেখে সেনাবাহিনীর সঙ্গে ভাইয়ের খোঁজে গিয়েছিলেন, সে গাড়িটি পরদিন সোহরাওয়ার্দী উদ্যানের কাছে পাওয়া যায়। এর তালা ছিল ভাঙা। জহির রায়হানের রহস্যজনক নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডায়েরি, নোটবুক, কাগজপত্রের ফাইল এবং মুক্তিযুদ্ধের সময় চিত্রায়িত অব্যবহৃত মূল্যবান ফিল্ম ফুটেজসমূহ হারিয়ে যায়। সেই সঙ্গে হারিয়ে যায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তদন্ত কমিটির সমস্ত প্রামাণ্য তথ্য। এভাবেই জহির চিরতরে হারিয়ে যান। জহির রায়হান নিখোঁজ হওয়ার মাস দেড়েক পর শহীদুল্লাহ কায়সার ও জহির রায়হানের বোন নাফিসা কবির, শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার, জহিরের স্ত্রী সুচন্দা সহ 1971 সালে নিহত বুদ্ধিজীবীদের পরিবারের অনেকে শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের সবাইকে বঙ্গভবনের গেটে অপেক্ষমান রাখেন। একসময় শেখ মুজিবুর রহমান গেটের সামনে এসে বিক্ষোভ ও দেখা করার কারণ জানতে চাইলে তার সঙ্গে নাফিসা কবিরের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শেখ মুজিব বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বলেন, অনেকে তো দালালি করে মরেছে। নাফিসা কবির উত্তর দেন, বুদ্ধিজীবীরা কেউ দালালি করে মরেনি। দালালি যারা করেছে তারা এখনও বেঁচে আছে। সে দালালদের বিচারের দাবি জানাতে এসেছি। পরে একদিন বড়দি অর্থাৎ জহির রায়হানের বড় বোন নাফিসা কবিরকে ডেকে নিয়ে শেখ মুজিব বললেন, জহিরের নিখোঁজ নিয়ে এরকম চিৎকার করলে তুমিও নিখোঁজ হয়ে যাবে। জহির সম্পর্কে বলতে গিয়ে জহির রায়হানের স্ত্রী সুচন্দার ছোট বোন নায়িকা ববিতা উল্লেখ করেছেন, ভারত থেকে ফিরে আসার পর একবার এক মিটিংয়ে উনি বলেছিলেন, যুদ্ধের 9 মাস আমি কলকাতায় ছিলাম। আমি দেখেছি সেখানে কে কি করেছে, কে দেশের জন্য করেছে আর কে নিজের আখের গুছিয়েছে। আমার কাছে সব রেকর্ড আছে, আমি সব ফাঁস করে দেব। এটাই জহির রায়হানের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। এজন্যই জহিরকে ফাঁদে ফেলে মিরপুর নিয়ে যাওয়া হয় এবং পরিকল্পনা মাফিক তাকে সরিয়ে দেওয়া হয় পৃথিবী থেকে। প্রখ্যাত বামপন্থী সাংবাদিক নির্মল সেন লিখেছিলেন, সাম্প্রতিককালে জহির রায়হান নিরুদ্দেশ হওয়া নিয়ে নতুন তথ্য শোনা যাচ্ছে। বলা হয়েছে যে পাকিস্তানি হানাদার বা অবাঙালিরা নয়, মুক্তিযোদ্ধাদের একটি অংশই জহির রায়হানকে খুন করেছে। মুক্তিযোদ্ধাদের এই অংশটির লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা এবং সঙ্গে সঙ্গে বামপন্থী বুদ্ধিজীবী সহ সামগ্রিকভাবে বামপন্থী শক্তিকে নিঃশেষ করে দেয়া।
এরা নাকি বামপন্থী বুদ্ধিজীবীদের হত্যার একটি তালিকা প্রণয়ন করেছিল। এদের ধারণা এই তালিকাটি জহির রায়হানের হাতে পড়েছিল। জহির রায়হানও জানত তার জীবন নিরাপদ নয়, তবুও সে ছিল ভাইয়ের শোকে একদম শোকাহত। তাই শহীদুল্লাহ কায়সারের নাম শুনেই সে ছুটে গিয়েছিল মিরপুরে। তারপর আর ফিরে আসেনি। এ মহলই তাকে ডেকে নিয়ে খুন করেছে। তাহলে কোনটি সত্য? জহির রায়হানকে কারা গুম করেছে? পাকিস্তানি হানাদার বাহিনী, আল বদর, আল শামস, না রাজাকার, নাকি মুক্তিবাহিনীর একটি অংশ? স্পষ্ট করে বলা যায় মুক্তিবাহিনীর এই অংশটি মুজিব বাহিনী। 1971 সালে প্রবাসী স্বাধীন বাংলা সরকারের অজান্তে গড়ে ওঠা মুজিব বাহিনী সম্পর্কে অনেক পরস্পর বিরোধী তথ্য আছে। বিভিন্ন মহল থেকে বারবার বলা হয়েছে এ বাহিনী গড়ে উঠেছিল ভারতের সামরিক বাহিনীর জেনারেল উবানের নেতৃত্বে। এ বাহিনী মিজোরামে ভারতীয় বাহিনীর সঙ্গে মিজোদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এদের দায়িত্ব ছিল রাজাকার, শান্তি কমিটি ও বাংলাদেশের বামপন্থীদের শেষ করে ফেলা। মুজিব বাহিনী সম্পর্কে এ কথাগুলো বারবার লেখা হয়েছে এবং হচ্ছে। কোনো মহল থেকেই এই বক্তব্যের প্রতিবাদ আসেনি। অথচ দেশে মুজিব বাহিনীর অনেক নেতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন এবং আছেন। তারা এ ব্যাপারে উচ্চবাচ্য করেননি, করছেন না। তাদের নীরবতা তাদের বিরুদ্ধে উত্থাপিত বক্তব্যকেই প্রতিষ্ঠিত করছে এবং জহির রায়হানের নিখোঁজ হওয়ার ব্যাপারেও মুজিব বাহিনীকেই দায়ী বলে ধরে নেওয়া হচ্ছে। তবে সেদিনের প্রত্যক্ষদর্শী বলে দাবি করা বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধা নায়েক আমির হোসেন বলেন, বেলা 11টার দিকে তিনি ঢং ঢং পাগলা ঘণ্টির শব্দ শুনতে পান। আচমকা গুলি ছুটে আসতে থাকে চারপাশ থেকে। বাম দিকে তাকিয়ে দেখেন পুলিশ সদস্য এবং সেনা সদস্যরা লুটিয়ে পড়েছে। দ্রুত কাভার নেওয়ার জন্য আমির একটি ইটের স্তূপের পেছনে গাছের আড়ালে আশ্রয় নেন। সেখান থেকে তিনি দেখেন কিছুক্ষণ আগে পুলিশের পাশাপাশি জহির রায়হান দাঁড়িয়ে কথা বলছিলেন। তিনি বুকে হাত চেপে ধরে পাশে একটি দেওয়ালের গায়ে পড়ে গেলেন। তার কাপড় রক্তে ভেসে যাচ্ছে। এরপর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ দিক দিয়ে গুলিবর্ষণ বন্ধ হয়ে গেল। কিন্তু সিভিল পোশাকে শতাধিক বিহারি ও সাদা পোশাকের পাকিস্তানি সেনারা দক্ষিণ দিক থেকে ড্যাগার, কিরিচ নিয়ে আল্লাহু আকবর স্লোগান দিতে দিতে এগিয়ে আসলো এবং পড়ে থাকা শত নিহতদের কোপাতে শুরু করলো। উর্দুতে তারা চিৎকার করে বলছিল, কাউকেই ছাড়া হবে না। তারপর তারা টেনে হিঁচড়ে পানির ট্যাঙ্কের পশ্চিম দিকে নিয়ে যেতে থাকে আহত নিহতদের দেহগুলো। এই সময় পড়ে থাকা জহির রায়হানকে 6-7 জন বিহারি হাত, ঘাড়, কোমর ধরে টেনে নিয়ে যায় পানির ট্যাঙ্কের পশ্চিম দিকে। কিন্তু মিরপুর এই যুদ্ধের পরপরই মুক্ত হলেও অন্যান্যদের মৃতদেহ খুঁজে পাওয়া গেলেও জহির রায়হানের মৃতদেহ কখনোই খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় পরিচ্ছেদ, ভিত্তিহীন তথ্য, উপাত্তহীন অমীমাংসিত সত্য। মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয়েছে এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে 3 জানুয়ারি 1972 সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা প্রাভদাতে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। 2 দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদিতে প্রাভদার এই সংবাদ নিবন্ধটি বাংলায় ছাপা হয়। রুশ ভাষায় প্রাভদার নিবন্ধটির শিরোনাম ছিল, তারা এটা লুকাতে পারেনি। সেই নিবন্ধে এক লাইনে লেখা ছিল, সংবাদপত্র থেকে পাওয়া তথ্য অনুসারে 30 লাখের বেশি মানুষ নিহত, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হয়েছিল। প্রাভদার নিবন্ধেও কিন্তু নিহতের সংখ্যা 30 লাখ বলা হয়নি। 30 লাখ নিহত হওয়ার দাবিটি কোনো শক্ত তথ্যের ভিত্তির উপরে দাঁড়িয়েছিল না। 30 লাখের দাবিকে শেখ মুজিব নিজে সমর্থন করায় এবং এর পক্ষে জোরালোভাবে অবস্থান নেয় 1971-এর গণহত্যা নিয়ে কোনো তথ্যানুসন্ধান অসম্ভব হয়ে ওঠে। দাবিকৃত সংখ্যার কোনো বিশ্বাসযোগ্য উপাত্ত না থাকায় 1971-এ মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের গণহত্যা দুঃখজনকভাবে জাতিসংঘের স্বীকৃতি পায়নি। 10 ডিসেম্বর 1971 পর্যন্ত স্বাধীন বাংলা বেতার থেকে প্রচারিত তথ্যে মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা 3 লাখ বলে উল্লেখ করা হয়েছিল। আন্তর্জাতিক মহলেও মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা দাবি নিয়ে নানা প্রশ্ন শুরু হয়। প্রখ্যাত আমেরিকান সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক উইলিয়াম জে ড্রুমড লস অ্যাঞ্জেলস টাইমসে লেখেন, বাংলাদেশে আমার অসংখ্য সফরের অভিজ্ঞতায় এবং গ্রামের জনগণের সাথে আলাপের ভিত্তিতে আমি বলতে পারি 30 লাখ হত্যার দাবি এত বিপুলভাবে বাড়িয়ে বলা যে তা অসম্ভব হতে বাধ্য।
উইলিয়াম ড্রুমডের এই রিপোর্ট 1972-এর 6 জুন গার্ডিয়ানেও প্রকাশিত হয়। স্বদেশ প্রত্যাবর্তনের 2 সপ্তাহের মাথায় শেখ মুজিব মুক্তিযুদ্ধ চলাকালে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য 12 সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেন। পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আব্দুর রহিম কমিটির চেয়ারম্যান ছিলেন। 29 জানুয়ারি এই কমিটি গঠন সংক্রান্ত গ্যাজেট নোটিফিকেশন হয়। 30 এপ্রিল এই কমিটির চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। হত্যাকাণ্ডের অভিযোগ জমা দেওয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের অফিসে পাকিস্তানি বাহিনীর হাতে মোট 2000 মৃত্যুর অভিযোগ জমা হয়। এই তদন্ত কমিটির রিপোর্ট কখনো আলোর মুখ দেখেনি। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এই তদন্ত কমিটি 56,743 জনের মৃত্যুর হিসাব করেছিল এবং এই হিসাব পূর্বে ঘোষিত 30 লাখের চাইতে অস্বাভাবিক কম হওয়ায় এই রিপোর্টে উল্লিখিত সংখ্যা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি। তখন থেকেই মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা বাংলাদেশের ইতিহাসে একটি অমীমাংসিত বিষয় হিসেবেই থেকে যায়। 28 এপ্রিল 1973-এ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে লেখা একখানি চিঠি দিয়ে বিশেষ দূত হিসেবে M.R. সিদ্দিকীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব। সেই চিঠিতে অন্য অনেক কিছুর সঙ্গে তিনি গণহত্যায় আমার দেশে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে মর্মে উল্লেখ করেন, কিন্তু 30 লাখ হত্যার দাবি করেননি। 2. মিলিশিয়া গঠন নিয়ে পিলখানা ইপিআরে ব্যাপক গোলাগুলি। 4 ফেব্রুয়ারি শুরু হয় সারা দেশ থেকে মুক্তিযোদ্ধাদের পিলখানায় আসা। উদ্দেশ্য ছিল ইপিআর এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে জাতীয় মিলিশিয়া গঠন করা, যেই মিলিশিয়া বাহিনীর প্রধান কার্যালয় হবে পিলখানাতেই। মিলিশিয়ার পরিচালক হিসেবে নিয়োগ পান সেক্টর কমান্ডার কর্নেল NNM নুরুজ্জামান। ইপিআরের বড় অংশ মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে অংশ নিলেও কিছু জেসিও ও এনসিও পাকিস্তানি বাহিনীর অধীনে কাজ করে। ইপিআরের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর অনুগত অমুক্তিযোদ্ধা ইপিআর সদস্যদের নিয়ে নানা প্রশ্ন তুলতে থাকে। এই প্রশ্নগুলো ফয়সালার জন্য একটা স্ক্রিনিং কমিটি গঠন করা হয়। এদিকে ওই জেসিও এবং এনসিওদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। 16 ফেব্রুয়ারি সকালে নুরুজ্জামান পিলখানায় গেলে ইপিআর সদস্যদের একটা অংশ তার উপরে চড়াও হয়। এক পর্যায়ে তারা নুরুজ্জামানকে কিল ঘুষি মারতে থাকে। ব্যারাকে অবস্থানরত মুক্তিযোদ্ধারা এই খবর পেয়ে নুরুজ্জামানকে উদ্ধারের জন্য অস্ত্র নিয়ে এগিয়ে আসে। ইপিআরের হামলাকারী সদস্যরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলিবর্ষণ করে। প্রায় আধা ঘন্টা ধরে ব্যাপক গুলি বিনিময় চলে। মুক্তিযোদ্ধারা নুরুজ্জামানকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে। নুরুজ্জামানের আক্রান্ত হবার খবর দ্রুত ওসমানীর কাছে পৌঁছে যায়। এমনকি শেখ মুজিবের কাছেও এই সংবাদ পৌঁছতে সময় লাগেনি। না লাগারই কথা, পিলখানায় আধা ঘন্টা ধরে গোলাগুলি হলে সারা শহরে খবর রটে যাওয়াটা স্বাভাবিক। ওসমানী সংঘাত ঠেকানোর জন্য সেখানে গেলেও পিলখানায় ঢুকতে পারেননি বা ঢোকার সাহস পাননি। কাল বিলম্ব না করে শেখ মুজিব নিজেই চলে আসেন পিলখানায়। গোলাগুলি বন্ধ হয়ে যায়। পিলখানার এই ঘটনার পর সিদ্ধান্ত নেওয়া হয় সীমান্ত রক্ষার জন্য বিডিআর এবং অন্য মুক্তিযোদ্ধাদের দিয়ে আলাদা বাহিনী তৈরি করা হবে। এই আলাদা বাহিনী পরে রক্ষী বাহিনী হিসেবে সংগঠিত হয় এবং হত্যা, অত্যাচার, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর ইতিহাস তৈরি করে। আর সেই ইতিহাস দুর্ভাগ্যজনকভাবে চাপা পড়ে যায়। 3য় পরিচ্ছেদ, মুক্তিযুদ্ধের বীরত্ব পদক। যুদ্ধ চলাকালে কয়েকজন মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে সাহসিকতার পদকে ভূষিত করে। তবে সে সময় কোনো মেডেল বা সনদ ছিল না, শুধু চিঠির মাধ্যমে পদক প্রাপ্তির কথা জানানো হতো। 1972 সালের প্রথম দিকে সেক্টর ও ফোর্স অধিনায়কদের তাদের অধীনস্থ অফিসার, সৈনিক ও বেসামরিক মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিষয়ে লিখিত আকারে প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়। যুদ্ধের সময়ও এই রকমের কিছু কিছু প্রতিবেদন পাঠানো হয়েছিল। স্বাধীনতার পরপর ঢাকায় মিন্টো রোডে জেনারেল ওসমানীর বাড়িতে কয়েকজন সেক্টর কমান্ডার মিলে সাহসিকতার পদকের তালিকা তৈরি করেন। জেনারেল ওসমানীর স্বাক্ষরে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ মুজিবের অনুমোদনের পর সে তালিকা পত্র পত্রিকায় প্রকাশিত হয়।
সেই তালিকায় পদকপ্রাপ্তদের নাম দেখে মুক্তিযোদ্ধারা হতাশ হন। তাদের মধ্যে অনেকেরই যুদ্ধে বীরত্ব দেখানোর কোনো সুযোগ ছিল না। অনেকে সম্মুখ যুদ্ধ করেননি। সব সেক্টর কমান্ডার যে সাহসিকতার সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন তার কোনো লিখিত প্রমাণ বা প্রতিবেদন ছিল না। নিয়মিত বাহিনীর কমান্ডাররা যারা সম্মুখ সমরে 9 মাস যুদ্ধ পরিচালনা করেছেন তাদের অনেককেই উপযুক্ত স্বীকৃতি দেয়া হয়নি। তাছাড়া সরাসরি বা বাংলাদেশের অভ্যন্তরে কোনো যুদ্ধে লিপ্ত ছিলেন না এমন কিছু ব্যক্তিকেও সাহসিকতার পদক দেয়া হয়। এমন অনেকে সাহসিকতার পদক পান যারা মাঠের যুদ্ধের বদলে পরিকল্পনা, প্রশাসন, প্রচার, প্রশিক্ষণ ইত্যাদি ব্যাপারে ব্যস্ত ছিলেন। এ নিয়ে শেখ মুজিবের কাছে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা মেজর মইনুল হোসেন। সঙ্গে সঙ্গে তিনি পদক তালিকা রহিত করার আদেশ দেন। এই রহিতাদেশ পরের দিনই পত্রপত্রিকায় প্রকাশ হয়। কিন্তু কয়েকদিন পর ওই রহিতাদেশ বাতিল করে আগের পদকগুলি বহাল রাখা হয়। ফলে বিতর্কিত পদকপ্রাপ্তদের পদকগুলো বহাল থেকে যায়। স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য পদক দেয়া হয়েছে এমন ব্যক্তিদেরও যারা যুদ্ধের 9 মাস বাংলাদেশের মাটিতে পা রাখেন। স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য পদক দেয়া হয়েছে এমন ব্যক্তিদেরও যারা যুদ্ধের 9 মাস বাংলাদেশের মাটিতে পা রাখেননি। এই অভিমানে 4 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মাহবুব রফ সাদি 72-এ তাকে প্রদত্ত বীর প্রতীক খেতাব বর্জন করেন। মাহবুব সাদি বলেছিলেন, আমি নিজে অন্তত 3 জনের কথা জানি যাদের বীর শ্রেষ্ঠ খেতাব পাওয়া উচিত ছিল, কিন্তু দেয়া হয়নি। 1994 সালে পুনরায় তাকে পদক গ্রহণের আহ্বান জানালে তখনও তিনি প্রত্যাখ্যান করে বলেন, মুক্তিযুদ্ধে যারা বিভিন্ন পদক পেয়েছেন তাদের বীরত্ব ও অবদানকে খাটো করি না, কিন্তু অন্য যারা যথাযথ বীরত্ব প্রদর্শন করে এবং অবদান রেখেও যথাযথ মূল্যায়ন পাননি তাদের আত্মার প্রতি সম্মান দেখাতেই আমি এই খেতাব ও পদক বর্জন করেছি। মুক্তিযুদ্ধ একটি জনযুদ্ধ হলেও সর্বোচ্চ খেতাব বীর শ্রেষ্ঠ একজন বেসামরিক মুক্তিযোদ্ধাকেও দেয়া হয়নি বলে এখনও অনেকে এ নিয়ে প্রশ্ন তুলে থাকেন। যদিও অনেক বেসামরিক মুক্তিযোদ্ধা অনন্য বীরত্বের নিদর্শন রেখে মুক্তিযুদ্ধে শহীদী মৃত্যুবরণ করেছিলেন। শুধু তাই নয়, বীর শ্রেষ্ঠ উপাধির মতো বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবের ক্ষেত্রেও যুদ্ধে অংশ নেয়া সশস্ত্র বাহিনীর সদস্যরাই প্রাধান্য পেয়েছেন। 7 নম্বর সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামানকেও বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল, কিন্তু সেটি তিনি ব্যবহার করেননি। খেতাব বিতরণের ভেতরে যে রাজনীতিটি ছিল সেটাকে তিনি শনাক্ত করতে পেরেছিলেন এবং সেটির বিরুদ্ধে তার একটি নীরব প্রতিবাদ ছিল। তিনি বলেছিলেন, খেতাবের রাজনীতিটি ছিল মুক্তিযোদ্ধাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার, তাদেরকে অহংকারী করে তোলার, বিশেষ ধরনের সুযোগ সুবিধা দাবির ব্যাপারেও লোভী বানিয়ে ফেলার। অথচ মুক্তিযুদ্ধের মূল বৈশিষ্ট্য এবং অন্তর্নিহিত শক্তির উৎসই ছিল নির্লোভ মানুষদের ঐক্য। যুদ্ধক্ষেত্রে যে ঐক্য তৈরি হয়েছিল রাষ্ট্রের কর্তারা চাননি সেটি অটুট থাকুক, কারণ তাতে তাদের জন্য বিপদের আশঙ্কা ছিল। ঔপনিবেশিক শাসকদের মতো তাদেরও নীতি ছিল বিভক্ত করো এবং শাসন করো। মুক্তিযোদ্ধারা পুরস্কারের লোভে যুদ্ধে যাননি। তাদের সামনে একটা স্বপ্ন ছিল, সেটা হলো দেশের সব মানুষের জন্য মুক্তি ছিনিয়ে আনা। ওই স্বপ্নটি বাস্তবায়িত হতে দেয়া হবে না এবং এই সিদ্ধান্ত নিয়েই মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। তাদেরকে এমনকি অবৈধ দখলদারিত্বের ব্যাপারেও প্রত্যক্ষ আর পরোক্ষভাবে উৎসাহিত করা হচ্ছিল। নজর ছিল তাদেরকে সন্তুষ্ট রাখার দিকে। এ অনেকটা ঘুষ দেওয়ার মতো, দিচ্ছি নাও, অসন্তোষকে প্রশ্রয় দিও না। রাষ্ট্রের পুঁজিবাদী শাসকেরা মুক্তিযোদ্ধাদের আদর্শবাদকে ওই যোদ্ধাদের অস্ত্র ব্যবহারের অভিজ্ঞতার চেয়ে অধিক বিপজ্জনক বলেই বিবেচনা করতেন। কর্নেল জামান তার সহযোদ্ধাদেরকে আদর্শচ্যুতকরণের এই কারসাজিটা টের পেয়েছিলেন। 1973-এর 15ই ডিসেম্বর সরকারি গ্যাজেট নোটিফিকেশন অনুযায়ী যে পদকগুলো দেয়া হয় তার মধ্যে 7 জন পেলেন মরণোত্তর বীরশ্রেষ্ঠ, 68 জন বীর উত্তম, 175 জন বীর বিক্রম আর 426 জন পেলেন বীর প্রতীক। তদুপরি আশা করা গিয়েছিল পদকগুলো দেয়া হবে আনুষ্ঠানিকভাবে। স্বাধীন পতাকার নিচে বীরের মিছিল আন্দোলিত করবে গোটা দেশ ও জাতিকে, হাত ধরে বর্তমানকে নিয়ে যাবে ভবিষ্যতে। কিন্তু সেদিন সেই প্রত্যাশা পূরণ হয়নি।
গোটা জাতিকে শুধু ঘোষণায় বন্দী করে পদকপ্রাপ্ত বা উত্তরাধিকারীদের জানিয়ে দেয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই সেদিন দেয়া হয়নি কোনো পদক। আনুষ্ঠানিকভাবে বীরদের প্রিয়জনদের কাছে কেউ বহন করেনি জাতীয় মর্যাদার সংবাদ। কেননা ভয় ছিল রণক্ষেত্রের সত্যিকার যোদ্ধা বীরদের জয়গান ম্লান করে দেবে বীর সেজে বসা প্রতারকদের স্ব আরোপিত সম্মানকে। রাজনৈতিক আততায়ী যারা সেদিন রণক্ষেত্র থেকে অনেক দূরে থিয়েটার রোডে বসে নিজের উপর নিজেই চাপিয়ে দিয়েছিলেন সেনাপতির মর্যাদা, সেদিন তাদের স্বার্থেই প্রয়োজন ছিল বাস্তব বীরত্বগাথাকে শুধু ঘোষণায় বন্দী করা। এবার পড়ব এই বইটির ৫ম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, দালাল গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিশোধ আর বিচার। ১। ৯১ নবাবপুর রোডে আওয়ামী লীগের অফিসে দলীয় কর্মীদের সভা চলছে। প্রধান বক্তা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৬৪ সালের ২৫ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তখন এখানেই অফিস নিয়েছিলেন। ৪ দিন আগেই তিনি পাকিস্তানের কারাগার থেকে ছাড়া পেয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরেছেন। এর মধ্যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথও নিয়ে ফেলেছেন। স্বাধীন দেশ পাওয়ার আনন্দে আর প্রিয় নেতাকে কাছে পেয়ে টকবক করে ফুটছে আওয়ামী লীগের কর্মীরা। তিনি বক্তব্য শুরু করলেন। এক পর্যায়ে তার বক্তব্য দলীয় কর্মীদের প্রতিশোধ গ্রহণের পথ পরিহার করার জন্য বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলেন, দালালদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। ২ দিন আগে ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরেও তিনি গণহত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া যাবে না বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, রোমহর্ষক হত্যাকাণ্ডের কাহিনী আমরা শুনেছি, তবু বাংলার মানুষ এত নিচে নামবে না, বরং যা মানবিক তাই করবে। তবে অপরাধীদের আইনানুযায়ী অবশ্যই বিচার হবে। ৭১-এর ঘাতক ও দালালদের বিরুদ্ধে চরম প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অনেকেই উত্তেজিত হয়েছিল। এমনকি দালালদের বিরুদ্ধে চরম প্রতিশোধ গ্রহণের জন্য আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকেও ঘন ঘন দাবি উত্থাপিত হতে থাকে। সে কারণেই শেখ মুজিব প্রতিশোধ গ্রহণের পথ থেকে সরে আসার জন্য দলীয় কর্মীদের নিরস্ত্র করতে চেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশি প্রেসিডেন্ট ও সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যান্য সদস্য ১৯৭১-এ মুক্তিযুদ্ধকালীন হত্যাযজ্ঞকে নজিরবিহীন বর্বরতা বলে উল্লেখ করে এর বিচারের ব্যবস্থা করার আশ্বাস দেন। এই ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিরা জেনেভা কনভেনশনের সুবিধা পাওয়ার অধিকার হারিয়েছে বলেও তারা মত প্রকাশ করেন। তবে অবাক বিস্ময় হচ্ছে, স্বাধীনতা বিরোধী বলে কুখ্যাত খুনি দালালদের জনরোষ থেকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ সরকার ১৬ ডিসেম্বর থেকেই প্রচেষ্টা চালানো শুরু করে। ১৬ ডিসেম্বর বিকেল থেকে কুখ্যাত খুনি এবং দালালদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়ায় জেলখানা। কুখ্যাত দালালদের কাছ থেকে সে সময় আওয়ামী লীগ সরকারের কাছে ১১,০০০ লিখিত আবেদন পড়েছিল তাদেরকে জেলখানায় সরিয়ে নেওয়ার জন্য। এদের বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার কালক্ষেপণ নীতি গ্রহণ করে। দেশে ফিরে আসার ৪ দিনের মাথায় আওয়ামী লীগ অফিসে তিনি দলীয় কর্মীদের প্রতিশোধ গ্রহণের পথ পরিহার করার জন্য বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলেন, দালালদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ২৬ এপ্রিল তিনি ভারতের স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক কুলদীপ নায়ারের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, যারা গণহত্যা করেছে তাদের রেহাই দেয়া হবে না। এরা আমার ৩০ লাখ লোককে হত্যা করেছে। এদের ক্ষমা করলে ভবিষ্যৎ বংশধর এবং বিশ্ব সমাজ আমাদের ক্ষমা করবে না। ২. বিভিন্ন মহল থেকে দালালদের বিচারের জন্য সংক্ষিপ্ত আদালতের দাবি ছিল, কিন্তু সেই দাবিকে উপেক্ষা করে ২৪ জানুয়ারি জারি করা হয় বাংলাদেশ দালাল অধ্যাদেশ ১৯৭২। এই আইন বলে যে সমস্ত কারণে ব্যক্তিবিশেষকে দালাল হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো হলো হানাদার বাহিনীকে সহায়তা সমর্থন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া অথবা পাক হানাদার বাহিনীকে বাংলাদেশে তাদের অবৈধ অবস্থান সুদৃঢ়করণে সহায়তা করতে দেশের ভেতরে বা বাইরে অপপ্রচার চালানো কিংবা হানাদার বাহিনীর কোনো প্রতিনিধি দলে প্রতিনিধিত্ব করা বা উপনির্বাচনে অংশগ্রহণ। দালালদের বিচারের জন্য এই আইনে ২ বছরের জেল থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়। এই আদেশ অনুযায়ী আসামি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার অধিকার থাকলেও ফরিয়াদিকে ট্রাইব্যুনালের বিচার্য অপরাধের জন্য অন্য কোনো আদালতে বিচার প্রার্থনার অধিকার থেকে বঞ্চিত করা হয়।
অদ্ভুতভাবে এই আইনে বলা হয়েছিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি যদি কোনো অপরাধকে অপরাধ না বলেন তবে অন্য কারো কথা বিশ্বাস করা হবে না, অন্য কারো অভিযোগের ভিত্তিতে বিচার হবে না ট্রাইব্যুনালে, অন্য কোনো আদালতেও মামলা দায়ের করা যাবে না। উল্লেখ্য, ওসিকে তুষ্ট করার মতো দালালদের আত্মীয় স্বজনের আর্থিক সচ্ছলতা ছিল। থানার ওসিকে তুষ্ট করেই সচ্ছল দালালেরা বিচার থেকে মুক্তি পেয়ে যায়। কিছুটা অসুবিধা এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকলেও একটু উদ্যোগী হলে কারা কারা হানাদার বাহিনীর সক্রিয় সমর্থক ছিল তখন তা বের করা সম্ভব ছিল। দুর্ভাগ্যবশত এ ব্যাপারটি খুব পরিচ্ছন্নভাবে করা সম্ভব হয়নি এবং গুজব ও ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন অনেকেই। অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে বলা যায় যে এই সমস্যাটি নির্ভুলভাবে মোকাবিলা করা হয়নি এবং মিথ্যা অভিযোগের শিকার কাউকে কাউকে হতে হয়েছে। ২৮ মার্চ দালাল আইনে বিচারের জন্য সারা দেশে সমস্ত জেলায় মোট ৭৩টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এপ্রিল মাস থেকে দালাল আইনের বিচার কাজ শুরু হয়। ইয়াহিয়া খান শেখ মুজিবের বিরুদ্ধে যে মামলার ট্রায়াল শুরু করেছিলেন, সেই মামলায় শেখ মুজিবের বিরুদ্ধে সাক্ষী ছিলেন করাচির ডন পত্রিকার ঢাকার প্রতিনিধি মাহবুবুল আলম। শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হয়ে মাহবুবুল আলমকে প্রেস সেক্রেটারি নিযুক্ত করেন। ৭১ সালে ঢাকার এপিপি অফিসের জেনারেল ম্যানেজার আবুল হাশিম ছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের জনসংযোগ অফিসার। সিএসপি রফিকুল্লাহ ছিলেন প্রধানমন্ত্রীর সেক্রেটারি। কুখ্যাত খুনি জেনারেল টিক্কা খানের পিএস অনু ইসলাম চাকরি পান গণভবনে। মোনায়েম খানের এডিসি ব্রিগেডিয়ার মসরুলকে শেখ মুজিব নিজের এডিসি পদে নিয়োগ দেন। পাকিস্তান আমলে তাজউদ্দিন আহমদের ওপর নজরদারির জন্য একটি টিম ছিল 303 নামে। এই 303 টিমের সদস্য সিএসপি মতিউল ইসলামকে বসানো হয়েছিল অর্থ সচিব পদে। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ধ্বংসলীলার সময় ঢাকা সিটির পুলিশের এসপি হিসেবে পাকিস্তান সরকারের চাকরি করেছেন ই.এ. চৌধুরী। স্বাধীনতার পর তিনি প্রমোশন পেয়ে ডিআইজি হন এবং গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। আগরতলা মামলার মিথ্যা সাক্ষী তৈরি করেছিলেন পুলিশ অফিসার এবিএস সফদর। স্বাধীনতার পর তিনি কিছুদিন জেলে ছিলেন। বিশেষ তদবিরে মুক্তি পেয়ে তিনি হয়ে গেলেন প্রধানমন্ত্রীর গোয়েন্দা প্রধান। লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সরবরাহ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় কর্নেল রহমানের অবদান ছিল অনেক। তখন তিনি পাকিস্তান আর্মির সামরিক আদালত ১-এর বিচারক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর উপপ্রধান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ সালাউদ্দিন, যিনি রাজাকার বাহিনীর চিফ রিক্রুটিং অফিসার ছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশে নিযুক্ত হলেন রাষ্ট্রপতির সামরিক সচিব পদে। শেখ মুজিব সরকারের সেনা পুলিশের প্রধান হয়েছিলেন ক্যাপ্টেন হাকিম। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান আর্মির ৩১ ফিল্ড রেজিমেন্টের ট্রানজিট ক্যাপ্টেন হিসেবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অপারেশন পরিচালনা করেন। আখাউড়া, তেলিয়াপাড়া এলাকার অনেক মুক্তিযোদ্ধা তার অপারেশনে শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির গোলাবারুদ সরবরাহের দায়িত্বে থাকা পাকিস্তান আর্মির অর্ডিন্যান্স কোরের অফিসার লেফটেন্যান্ট মোতাব্বের ও লেফটেন্যান্ট ফরিদ স্বাধীন বাংলাদেশের পুলিশ বিভাগে উচ্চ পদ লাভ করেন। এয়ার কমোডর আমিনুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ঢাকার প্রধান ছিলেন। স্বাধীনতার পর শেখ মুজিব সরকারের প্রশাসনে তিনি হলেন সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান। হানাদার বাহিনীর বহু সক্রিয় দালালও গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পেল। অন্যদিকে বহু নির্দোষ ব্যক্তিকেও ক্ষমতাসীনদের ব্যক্তিগত রোষানলে পড়ে সর্বস্ব হারাতে হয়েছিল। এমনকি যে কোর্টে দালালির অভিযোগে রাজাকার আলবদরদের বিচার ও দণ্ডাদেশ প্রদান করা হতো, সে কোর্টের হাকিম নিয়োজিত হয়েছিলেন রাজাকার সর্দার। ৩০ নভেম্বর ১৯৭৩-এ তথাকথিত সাধারণ ক্ষমা ঘোষণার আগে ৩১ অক্টোবর ১৯৭৩ পর্যন্ত দালাল অধ্যাদেশে অভিযুক্ত মোট ৩৭,৪৭১ জনের মধ্যে ২,৮৪৮ জনের মামলার নিষ্পত্তি হয়েছিল। এর মধ্যে দণ্ডপ্রাপ্ত হয়েছিল ৭৫২ জন, বাকি ২,০৯৬ জন বেকসুর খালাস পেয়ে যায়। প্রথম মৃত্যুদণ্ড দেয়া হয় মাত্র একজন রাজাকারকে। সেই রাজাকারের নাম চিকন আলী। পরবর্তী সময়ে হাইকোর্টে আপিল করে চিকন আলী ৮ বছর ৪ মাস জেল খেটে মুক্তি লাভ করে। ১৯৭৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত দালাল আইনে ৭৫২ জনের সাজা হয়। তাদের মধ্যে ১৫, মতান্তরে ১৯ জনের মৃত্যুদণ্ড হয়েছিল।
3. এই দালাল আইনে রাষ্ট্রের হাতে যে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছিল তার অপব্যবহার করে বহু আওয়ামী লীগ কর্মী বেপরোয়াভাবে অত্যাচার, নির্যাতন ও ব্ল্যাকমেলে মেতে ওঠেন। তারাই এই আইন নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা গ্রহণ করেন বিধায় অনেক সত্যিকারের দালাল ঘুষ কিংবা ব্যক্তিগত পরিচয়ের বদৌলতে আইনের নাগাল এড়িয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এদের একটি বিশেষ অংশ আওয়ামী লীগ কর্মীদের সহায়তায় গা ঢাকা দিতে সক্ষম হয়। ফলে এই আইনের বাস্তবায়ন প্রক্রিয়ায় এক গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে অসন্তোষ এবং সন্দেহ দানা বেঁধে ওঠে। তবে দালালদের বিচার যে সহজ হবে না তা ডক্টর আনিসুজ্জামানের সাথে তাজউদ্দিন আহমদের আলাপে বোঝা যায়। যুদ্ধাপরাধীদের শাস্তি প্রসঙ্গে তাজউদ্দিন আহমদ তাকে বলেন, চেষ্টার ত্রুটি হবে না, তবে কাজটি সহজও হবে না। তিনি বলেন, মার্কিনীদের চাপ আছে, তারা পাকিস্তানকে চাপ দিচ্ছে শেখ মুজিবকে ছেড়ে দিতে, ভারতকে চাপ দিচ্ছে যুদ্ধবন্দীদের ছেড়ে দিয়ে উপমহাদেশের পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে। এছাড়া যুদ্ধবন্দীদের বিচার বিষয়ে সোভিয়েত ইউনিয়ন ইচ্ছুক নয়, ভারতও উৎসাহী নয়। এই অবস্থায় কার জোরে আপনি বিচার করবেন? আর মূল অপরাধীদের বিচার না করতে পারলে তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের প্রক্রিয়া দুর্বল হয়ে যেতে বাধ্য। পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান বলেন, জাতি পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের সমাধান না করে সরকার সারা দেশে দালাল এবং কল্পিত শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যস্ত হয়েছেন। মনে হচ্ছে এটাই যেন সরকারের সবচেয়ে প্রধান কর্তব্য। তিনি জাতির জন্য জরুরি সেই মুহূর্তে বৃহত্তর জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন এবং মুক্তিযুদ্ধের বিরোধীকারী রাজনীতিবিদদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণার সুপারিশ করেন। তিনি দুঃখ করে বলেন, 1971 সালের আগে যারা বেপরোয়াভাবে বাংলাদেশ আন্দোলনের বিরোধিতা করেছিলেন তাদের অনেকে সরকারের উচ্চ পদে আসীন হয়েছেন, অথচ মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন থাকা সত্ত্বেও যারা পাক বাহিনীকে সমর্থন দান করতে বাধ্য হয়েছিলেন তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এই আইন জাতিকে দ্বিধা বিভক্ত করে ফেলেছে এবং এই আইনের মাধ্যমে বিচার একটি প্রহসনে পরিণত হয়েছে। দালালদের কাছ থেকে আর্থিক সুবিধা লাভ করে রাজনৈতিক নেতারা খুব সহজেই ঘুষ ও দুর্নীতিতে আসক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে এই পরিস্থিতি এমন এক স্তর পর্যন্ত উপনীত হয় যে ধর্মপ্রাণ সরল মুসলমানদেরও এই পরিস্থিতির খপ্পরে ফেলে হয়রানি প্রতারণা করা হয়। ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে এমন একটা ধারণা বদ্ধমূল হয়ে পড়ে যে হিন্দু ভারতের উস্কানিতেই এ সমস্ত কাজ চালানো হচ্ছে। 2019 সালের 14 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো নথি পর্যালোচনা করে প্রথম ধাপে 10,789 জন রাজাকারের তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবমুক্ত করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, যারা 71 সালে রাজাকার, আলবদর, আল শামস বা স্বাধীনতা বিরোধী হিসেবে পাকিস্তান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যেসব পুরনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল সেটুকু প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বিস্ময়করভাবে মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী গোলাম আরিফ টিপুর নাম প্রকাশিত হয়। বরিশালের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নেতা ডাক্তার মনীষী চক্রবর্তীর বাবা ও ঠাকুরমার নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ডাক্তার মনীষা চক্রবর্তী বলেন, একদিকে তার বাবা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তীর নাম মুক্তিযোদ্ধা তালিকার গেজেটে 4113 পৃষ্ঠায় 112 নম্বরে রয়েছে, অন্যদিকে নতুন প্রকাশ করা রাজাকার তালিকাতেও নাম উঠেছে তার। মনীষার ঠাকুরদা অ্যাডভোকেট সুধীর কুমার চক্রবর্তীর নামও রয়েছে মুক্তিযোদ্ধা তালিকায়, কিন্তু সুধীর কুমারের স্ত্রী অর্থাৎ মনীষার ঠাকুরমা উষা রানী চক্রবর্তীর নাম স্থান পেয়েছে রাজাকার তালিকায়। এই তালিকায় রাজনৈতিক পরিচয়ে জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে 52 জনকে, যদিও এই তালিকায় কিছু খ্যাতনামা জামায়াতে ইসলামী নেতার নামের পাশে দলীয় পরিচয় দেয়া ছিল না। দ্বিতীয় পরিচ্ছেদ, সাধারণ ক্ষমা ঘোষণা। স্বাধীনতার পরে এ উজ্জ্বল বিকেলে শেখ মুজিবের কার্যালয়ে সাক্ষাৎকার নিচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। নানা বিষয়ের সাথে কথা উঠল দালালদের বিচার এবং ক্ষমা নিয়ে। আব্দুল গাফফার চৌধুরী দাবি নিয়েই শেখ মুজিবকে বলেন, অন্তত দালালদের পালের গোদাদের ছেড়ে দেয়া উচিত হবে না।
আব্দুল গাফফার চৌধুরীর এই আবেদন শুনে শেখ মুজিব হেসে বললেন, না, তা হয় না, সকলকেই ছেড়ে দিতে হবে। আমার এই আসনে বসলে তোমাকেও তাই করতে হতো। আমি তো চেয়েছিলাম 93,000 পাকিস্তানি সৈন্যকে ছেড়ে দিয়ে অন্তত 195 জন যুদ্ধাপরাধী অফিসারের বিচার করতে। তাও পেরেছি কি? আমি একটি ছোট অনুন্নত দেশের নেতা। চারিদিকে উন্নত ও বড় শক্তির চাপ। ইচ্ছা থাকলেই কি আর সব কাজ করা যায়? এই ঘটনার কিছুদিন পরেই 1973 সালের জানুয়ারিতে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় লুইস এম সাইমন্স লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মুজিবকে এই মর্মে উপদেশ দিয়েছে যে 73,000 সামরিক ও 20,000 বেসামরিক ব্যক্তির বিচার হলে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো নীতিভ্রষ্ট পাকিস্তানি জনগোষ্ঠী নিয়ে মহা সমস্যায় পড়ে যাবেন এবং এটি উপমহাদেশের শান্তি আলোচনাকে মারাত্মকভাবে বিনষ্ট করবে। সেই বছর 30 নভেম্বর একটি আকস্মিক সরকারি ঘোষণায় যেসব ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং দালাল আইনে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন এমন সকল আটক ব্যক্তির প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। ইতিপূর্বেকার সমস্ত প্রতিশ্রুতি জনসভায় ক্রন্দন, বিশ্ব মানব সমাজ ও ইতিহাসের কাছে দায়ী থাকার ভীতি প্রকাশ করে দেয়া বক্তব্য, প্রতিজ্ঞা ইত্যাদি বিস্তৃত হয়ে শেখ মুজিবুর রহমান ব্যক্তিগতভাবে বিশেষ নির্দেশ দেন যেন 1 সপ্তাহের মধ্যে সমস্ত দালালকে ছেড়ে দেয়া হয়, যাতে তারা দেশের 3য় বিজয় দিবস পালনের উৎসবে শরিক হতে পারে। তিনি এই দালালদের দেশ গড়ার কাজে সামিল হওয়ার আহ্বান জানান। সাধারণ ক্ষমা ঘোষণার পর দালাল আইনে আটক 37,000-এর অধিক ব্যক্তির ভেতর প্রায় 26,000 ছাড়া পায়। সাধারণ ক্ষমা ঘোষণায় বলা হয়, নরহত্যা, নারী ধর্ষণ এবং অগ্নিসংযোগ অথবা বিস্ফোরকের সাহায্যে ঘরবাড়ি ধ্বংস অথবা জলযান ধ্বংসের অভিযোগে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে না। যদি অপরাধী অনুপস্থিত থাকে সেক্ষেত্রে সেসব অভিযুক্তদের সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে হবে ও তাদের আত্মসমর্পণ করতে হবে এবং সেই ক্ষেত্রেই তারা সাধারণ ক্ষমার জন্য যোগ্য বিবেচিত হতে পারে, যদি তাদের বিরুদ্ধে উপরে উল্লিখিত অপরাধের অভিযোগ না থাকে। সাধারণ ক্ষমা ঘোষণার পরও 11,000-এর বেশি ব্যক্তি যুদ্ধাপরাধের দায়ে কারাগারে আটক ছিল এবং তাদের বিচার কার্যক্রম চলছিল। কিন্তু পরবর্তী সময়ে 1975-এর 31 ডিসেম্বর প্রেসিডেন্ট আবু সাদাত মোহাম্মদ সায়েম সামরিক অধ্যাদেশ জারি করে দালাল আইন বাতিল করেন। থেমে যায় যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম। সাধারণ ক্ষমা ঘোষণার 1 সপ্তাহের মধ্যেই মালেক মন্ত্রিসভার সদস্যবর্গ, কেন্দ্রীয় শান্তি কমিটি ও শান্তি কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী হত্যার চক্রান্তকারী দালাল সহ মূল স্বাধীনতা বিরোধীরা জেল থেকে বেরিয়ে আসে। 26 মার্চ 1975 স্বাধীনতা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে প্রদত্ত এক ভাষণে অত্যন্ত ব্যথিত কণ্ঠে মুজিব বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব। আমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমি তাদের বিচার করিনি, আমি তাদের ক্ষমা করেছি, কেননা আমি এশিয়া এবং বিশ্বের বন্ধুত্ব চেয়েছিলাম। এভাবেই মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড পরিচালনাকারী উম্মাদদের আবার স্বজন হারানো জনতার মাঝে ছেড়ে দেয়া হয়। এই সাধারণ ক্ষমা ঘোষণার পরও সরকারি গ্যাজেটে আত্মগোপনকারী দালালদের নাম, ঠিকানা সহ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ, অন্যথায় সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা সমন প্রকাশিত হতে থাকে। কারণ ইতিমধ্যেই তা মুদ্রিত হয়ে গিয়েছিল। 71-এর ঘাতক ও দালালদের কেন ক্ষমা করা হলো, এ নিয়ে আওয়ামী মহল ও বিরোধী মহলের ধারণা সম্পূর্ণ বিপরীতমুখী। আওয়ামী লীগের আবেগ আক্রান্তরা মনে করেন দালালদের ক্ষমা করা ছিল বঙ্গবন্ধুর মহানুভবতা। দালালদের পুনর্বাসনের জন্য তাকে কোনোভাবেই দায়ী করা যাবে না। অপেক্ষাকৃত যুক্তিবাদীদের বক্তব্য, পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের উদ্ধার করার জন্য দালালদের ক্ষমা করতে তিনি বাধ্য হয়েছিলেন। বিরোধী পক্ষ অবশ্য এ যুক্তি খণ্ডন করে বলেছেন, আটকে পড়া বাঙালিদের মুক্তির জন্য 96,000 যুদ্ধবন্দী যথেষ্ট ছিল। বিরোধী পক্ষের কেউ এভাবেও মূল্যায়ন করেছেন। আওয়ামী লীগের মধ্যে সামগ্রিকভাবে যদি সাম্প্রদায়িক ভারত ও সোভিয়েত বিরোধী ও মার্কিনপন্থী শক্তিসমূহের প্রভাব বৃদ্ধি না হতো, তাহলে এই ক্ষমা প্রদর্শন করা আওয়ামী লীগ সরকারের পক্ষে সম্ভব হতো না। এই পরিবর্তন যদি না ঘটত, তাহলে 1971 সালের ডিসেম্বর এবং 1972 সালের প্রথমে যাদেরকে বাংলাদেশের জাত শত্রু হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেই জাত শত্রুদেরকে দেশ গড়ার কাজে আহ্বান জানানো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বারা কিছুতেই সম্ভব হতো না।
এই সাধারণ ক্ষমা ঘোষণায় শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের মাতা, পিতা, স্ত্রী ও সন্তানরা ক্ষুব্ধ হন। স্বাধীনতা যুদ্ধে শহীদ তরুণ মুক্তিযোদ্ধা রুমির মা লেখিকা জাহানারা ইমাম বলেছেন, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যায় যাদের ভূমিকা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছিল, স্বাধীনতার পরপরই তাদের ফাঁসি হওয়া উচিত ছিল, কিন্তু সাধারণ ক্ষমার জন্য তা হয়নি। তৎকালীন সরকারের সাধারণ ক্ষমার সিদ্ধান্ত ছিল মারাত্মক একটি ভুল। প্রখ্যাত সাংবাদিক শহীদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার বলেন, বর্তমানে রাজাকার আলবদরদের যে দৈরাত্ম্য বৃদ্ধি পেয়েছে তা শেখ মুজিবের সাধারণ ক্ষমারই ফল। ওই ক্ষমা ছিল বিচার বুদ্ধিহীন। আওয়ামী লীগের প্রথম সারির কোনো নেতা যুদ্ধে আপনজন হারাননি, ফলে স্বজন হারানোর ব্যথা তাদের জানা ছিল না। ঘাতকদের তারা সহজেই ক্ষমা করে দিতে পেরেছিলেন। দেশ স্বাধীন হবার একদিন আগে 15ই ডিসেম্বর আলবদর রাজাকাররা এক পরিবারের 3 সহোদরকে ধরে নিয়ে হত্যা করে। পরদিন 16ই ডিসেম্বর যুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিনে রায়ের বাজার বধ্যভূমিতে 3 ভাইয়ের লাশ পাওয়া যায়। এই 3 ভাই হচ্ছেন শহীদ বদিউজ্জামান বদি, শহীদ শাহজাহান ও শহীদ করিমুজ্জামান ওরফে মল্লুক জাহান। শহীদ বদি পরিবারের মুখপাত্র হিসেবে মুক্তিযোদ্ধা শামসুল হুদা সাধারণ ক্ষমা সম্পর্কে বলেন, রাষ্ট্রপ্রধান যে কাউকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যারা লাখ লাখ স্বাধীনতাকামী লোককে হত্যা করেছিল তাদের ক্ষমা করে দেওয়া ছিল অমার্জনীয় অপরাধ, ছিল একটি চরম ভুল সিদ্ধান্ত। তিনি বলেন, শুধু ক্ষমা নয়, ওই সরকার শহীদ পরিবারগুলোর প্রতি ন্যূনতম কৃতজ্ঞতাও প্রদর্শন করেনি। শহীদ বদির পুত্র তুরান বলে যে, আমার পিতার হত্যাকারীদের বিচার না হওয়ায় আমি স্তব্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম সৈনিক শহীদ ডাক্তার মর্তুজার স্ত্রী মিসেস মর্তুজা বলেন, যাদের প্রাণ গেছে তাদের আত্মীয় স্বজনরাই বুঝতে পেরেছেন শেখ মুজিবের সাধারণ ক্ষমার মর্মান্তিক মর্ম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের অমর সুরকার শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা মাহমুদ বলেন, সাধারণ ক্ষমা ঘোষণা কোনোভাবেই উচিত হয়নি। সেদিন সাধারণ ক্ষমা না করা হলে অন্তত আমার স্বামীকে হত্যা করে কোথায় দাফন করা হয়েছিল তা জানতে পারতাম, কিন্তু সাধারণ ক্ষমার ফলে আমার স্বামীর বদ্ধভূমির ঠিকানাও পাইনি। শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর স্ত্রী মনোয়ারা চৌধুরী বলেন, ঘাতকদের সাধারণ ক্ষমা করা হবে তা আমরা ভাবতেই পারিনি, কিন্তু সরকার সাধারণ ক্ষমা করে দিল। আমরা ভেবেছিলাম শেখ মুজিবুর রহমান ঢাকায় এসে ঘাতকদের বিচার করবেন, কিন্তু তিনি তা করলেন না। শেখ মুজিব তো ব্যক্তিগতভাবেও আমাদের চিনতেন, সে চেনা জানাটুকুও কাজে লাগলো না। স্বাধীনতা যুদ্ধের শুরুতে নিহত জ্যোতির্ময় গুহ ঠাকুর তার স্ত্রী বাসন্তী গুহ ঠাকুরতা সাধারণ ক্ষমা সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই প্রশ্ন তোলেন, 195 জন যুদ্ধপরাধী সামরিক অফিসারের কেন বিচার করা হলো না? শেখ মুজিব তো বহুবার বললেন যুদ্ধাপরাধী অফিসারদের বিচার করবেন, কিন্তু পারলেন না। আবার তিনি এদেশীয় ঘাতকদেরও ক্ষমা করে দিলেন। সেদিন অন্তত 2-1 ঘাতকেরও যদি সাজা হতো তাহলে অনেক শহীদ পরিবারই শান্তি পেত। শহীদ অধ্যাপক সিরাজুল হকের স্ত্রী বেগম সুরাইয়া খানম বলেন, ঘাতকদের আমরা তো ক্ষমা করিনি, ক্ষমা করেছে সরকার। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা পাইনি। এত বছর পরে বিচার চাইবই বা কার কাছে? এদেশে সংবাদপত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব এবং দৈনিক ইত্তেফাকের মঞ্চে নেপথ্য কলামের লেখক সিরাজউদ্দিন হোসেনের পুত্র শাহিন রেজা নূর বলেন, শুধু সাধারণ ক্ষমা নয়, এর আগে বিচারের নামে প্রহসন করা হয়েছিল। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুকৌশলে রেহাই দেয়া হয়, অথচ যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের কোনো প্রমাণ ছিল না তাদেরকে জেলে ঢোকানো হয়। এছাড়া যারা হত্যার মূল পরিকল্পনা করেছিল তারাও অদৃশ্য হাতের ছোঁয়ায় সকল দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান। এরকম প্রহসনমূলক বিচারের পর আবার আসলো সাধারণ ক্ষমা। শাহিন রেজা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। এর সাথে একমাত্র তুলনা হয় জার্মান একনায়ক হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের হত্যাকাণ্ডের। অথচ তৎকালীন সরকার জঘন্য হত্যাকারীদের ক্ষমা করে দিলেন। এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছিল, আর এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তৎকালীন সরকারের অদূরদর্শিতাই প্রমাণিত হয়েছিল। শহীদ শেখ মোহাম্মদ আবদুল্লাহ বাকির বৃদ্ধা পিতা শেখ মোহাম্মদ আব্দুল বারী বলেন, শহীদদের রক্তের দাগ শুকাতে না শুকাতে আওয়ামী লীগ সরকার 71-এর ঘাতকদের ক্ষমা করে দিল। এই ক্ষমা ছিল এক অদ্ভুত খেয়ালিপনা। পৃথিবীতে এমন ঘটনা নজিরবিহীন। খুনিদের ক্ষমা করে দিয়ে যে অবস্থা সৃষ্টি করা হয়েছে তা মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, এটা অত্যন্ত সাধারণ বিষয় যে যারা হত্যা করে তাদের বিচার হওয়া উচিত, কিন্তু তা হয়নি। আর এই বিচার না হওয়াটা অমার্জনীয় অপরাধ হয়েছে। এ কথা অস্বীকার করার উপায় নেই। ব্যক্তিগতভাবে শেখ মুজিবুর রহমান দালালদের ক্ষমা করার ক্ষেত্রে মহানুভবতা দেখাতে পেরেছেন শ্রেণী স্বার্থ অভিন্ন বলে।